বন্ধুরা, আরজিকর ম্যাটারে ভাইটাল তথ্য নিয়ে এসেছে আপনাদের সামনে যে এবার তিলোত্তমার মা বাবা কোর্টে মারাত্মক কিছু প্রমাণ করেছেন, যেটা হলো যে সিবিআইয়ের এক শীর্ষকর্তা আর বিনীত গোয়েলের মধ্যে সেটিং। বুঝতে পারছেন? চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আরজিকর ম্যাটারে কেসের জন্য। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে ধৃত সঞ্জয় রায় কোর্টে ক্রাইম সিন নিয়ে মারাত্মক কথা বলেছেন। মানে সে ক্রাইম সিনে কিভাবে গেছিল বা যাওয়া যেতে পারে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে আরজিকর ম্যাটারে এই যে তিলোত্তমার কেস, যেখানে মানে রোজ এখন এই ব্যাপারে কোর্টে মামলাটি উঠছে, আর যেখানে মারাত্মক কথা উঠেছে যে তিলোত্তমার মা বাবা এবার আর চুপ থাকবেন না। ওনারা যা বলেছেন কোর্টে, যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা। প্রথমত আপনাদেরকে বলি, সঞ্জয় রায়, যেই সঞ্জয় রায়কে একমাত্র দোষী সাব্যস্ত করা হয়েছে, সে জেল হেফাজতে রয়েছে, তার আজীবন কারাদণ্ডের কিন্তু সাজা ঘোষণা করা হয়েছে। সেই সঞ্জয় রায় কোর্টে মারাত্মক কিছু বলেছেন, যেটা হলো যে সঞ্জয় রায় বেকসুর খালাসের আবেদন জানিয়েছে, যেখানে কোর্ট থেকে গ্রহণযোগ্য করা হয়েছে। কি বলল সঞ্জয় রায়, চলো আপনাদেরকে পুরো ডিটেলসে বলি। তাকে বেকসুর খালাস করা হোক, সঞ্জয় রায়কে বেকসুর খালাস করা হোক, এই দাবি করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজিকর কাণ্ডের দ্বারস্থ একমাত্র অপরাধী সঞ্জয় রায়, যেই সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। তার মামলা গ্রহণ করেছে রাজ্যের উচ্চ আদালত। আগামী সেপ্টেম্বর মাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা হাইকোর্টে সঞ্জয় সিবিআই তদন্তকে কার্যত সরাসরি চ্যালেঞ্জ করেছে। বুঝতে পারছেন যে সঞ্জয় সিবিআইয়ের যে তদন্ত সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। শিয়ালদহ আদালত বিচার প্রক্রিয়াও সঠিক হয়নি বলে দাবি তার। বুঝতে পারছেন যে বিচার প্রক্রিয়া শিয়ালদহ আদালতে সঠিকভাবে হয়নি, সেটা কিন্তু সঞ্জয় দাবি করছে। সঞ্জয়ের স্পষ্ট কথা, শুধু তার সিন ও ক্রাইমে যাওয়ার সুযোগ ছিল। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। বলছে যে শুধু সিন অফ ক্রাইমে তার যাওয়ার সুযোগ ছিল, এটা ভেবে নিয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই। সেটা সঞ্জয় কিন্তু সমর্থনযোগ্য করছে না বা সমর্থনযোগ্য নয়। গত জানুয়ারি মাসে সঞ্জয় রায়কে যাবজ্জীবনের সাজা দেয় শিয়ালদহ আদালত। সেই থেকে জেলবন্দি তিনি। আরজিকরের নির্যাতিতার মা বাবা তিলোত্তমার মা বাবা অবশ্য সঞ্জয়ের কিন্তু ফাঁসি চাননি। ওনারা সঞ্জয়ের যখন ফাঁসির জন্য আবেদন করা হয়েছিল রাজ্যের তরফ থেকে, এমনকি সিবিআইয়ের তরফ থেকেও, তখন কিন্তু তিলোত্তমার মা বাবা কোর্টে বলেছিলেন যে আমরা সঞ্জয়ের কিন্তু ফাঁসি চাই না, কারণ সঞ্জয় একমাত্র ব্যক্তি, যেই ব্যক্তি জানে পুরো সত্যটা, এমনকি যেই ব্যক্তি জানে যে ক্রাইম সিনে কে ছিল, কে তিলোত্তমাকে এই ঘটনা ঘটিয়েছে, আর কারা এই ঘটনাকে আড়াল করতে চাইছে সঞ্জয় রায়কে বলির বকরা বানিয়ে। তো সঞ্জয়কে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে কিন্তু সমস্ত প্রমাণ একদম ধুয়ে মুছে সাফ, যার জন্য রাজ্যের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে পড়ে লেগেছিলেন সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করার জন্য। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সর্বসম্মুখে এসেও বলেছিলেন যে সঞ্জয়ের কেসটা বা সঞ্জয়কে সিবিআই যে ফাঁসি দেওয়াতে পারলো না, যদি কলকাতা পুলিশের হাতে কেসটা থাকতো তাহলে সঞ্জয়ের কিন্তু ফাঁসি হয়ে যেত, আমরা করিয়ে দিতাম ফাঁসি। বুঝতে পারছেন করিয়ে দিতাম কথাটার কি নিশ্চয়ই তাহলে নির্দেশ আদালতের রায়ের সাথে রাজ্যের কি সম্পর্ক আছে, যেখানে মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন যে আমরা করিয়ে দিতে পারতাম। তো যার জন্য দিদির কিন্তু খুব আঘাত যে সঞ্জয় রায়ের ফাঁসি হলো না, সেটার জন্য কিন্তু আবেদনও করা হয়েছিল। যাই হোক, তিলোত্তমার মা বাবা কিন্তু দাবি করেছিলেন যে সঞ্জয়ের কিন্তু আমরা ফাঁসি চাই না, সঞ্জয়কে আপাতত জেল হেফাজতে যেখানে তাকে নিম্ন আদালতে তার রায় ঘোষণা করা হয়েছে, তাকে আজীবন কারাদণ্ড। তো সেই সঞ্জয় রায়কে তাদের দাবি ছিল, তিলোত্তমার মা বাবার দাবি ছিল যে আরও একাধিক জন জড়িত এই ঘটনায়, তাদের খুঁজে বের করতে হবে, সঞ্জয়ের সাহায্য লাগবে তদন্তকারীদের। ওই যে বললাম আপনাদেরকে, সেই একমাত্র ব্যক্তি সঞ্জয় রায়, যেই সঞ্জয় রায় জানে পুরো ঘটনাটা, যার জন্য সঞ্জয় কিন্তু তদন্তের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হবে। সেই সঞ্জয়ের জেল মুক্তি চেয়ে আবেদনের মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট।
সঞ্জয় নিজের বেকসুর খালাসের জন্য আবেদন করেছিলেন, সেখানে কিন্তু ফাইনালি হাইকোর্টে সেই মামলাটি গ্রহণযোগ্য হয়েছে। আরজি কর কাণ্ডের দোষী সাব্যস্তের মানে একমাত্র দোষী কিন্তু মানে এই সঞ্জয় রায়। সেই দোষী সাব্যস্তের দাবি নিম্ন আদালতের বিচারক বুঝতে পারেননি যে সম্পূর্ণ তদন্ত অনুমানের উপর ভিত্তি করে হয়েছে। মানে যেখানে সঞ্জয়ের ফাঁসির সাজা ঘোষণা হয়েছে, তো সেই আদালতকে নিয়ে সঞ্জয় বলছেন যে নিম্ন আদালত বুঝতে পারেননি বা পুরো ব্যাপারটা কিন্তু উনি অনুমানের ভিত্তিতে মানে উনি বিচারক হইতে ব্যাপারটা বুঝতে পারেননি যে পুরো মানে ব্যাপারটা এই যে তদন্তটা পুরোটাই অনুমানের ভিত্তিতে, মানে বড় বড় অপরাধীগুলো পেছনে আছে আর সঞ্জয়কে সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যার জন্য সঞ্জয়কেই একমাত্র দোষী সাব্যস্ত করে তার সাজা ঘোষণা হয়েছে। আইনজীবীর বক্তব্য, যে সিসিটিভি ফুটেজ নিয়ে চর্চা তাতে ভোর 4:03 থেকে 4:06 পর্যন্ত, বুঝতে পারছেন, সঞ্জয়কে হাসপাতালের 3 তলায় দেখা গেলেও অপরাধের সঙ্গে সরাসরি যোগ প্রমাণ করতে পারেননি তদন্তকারীরা। টাইমটা কিন্তু মেনশন করেছি, হ্যাঁ, 4:03 থেকে 4:36 পর্যন্ত সঞ্জয়কে হাসপাতালের 3 তলায় দেখা গেলেও অপরাধের সঙ্গে সরাসরি যোগ নিয়ে কিন্তু প্রমাণ করতে পারেননি সিবিআই। তিনি এও দাবি করেন হাসপাতালের 3 তলায় যাওয়ার জন্য একাধিক অ্যাক্সেস পয়েন্ট আছে। সঞ্জয় বলছেন তার মধ্যে স্টাফ রুম, পাবলিক লিফট থেকেও বলছে পাবলিক লিফট থেকেও সেখানে যাওয়া যায়। এই পরিপ্রেক্ষিতে সঞ্জয়ের দাবি শুধু আমার সিন অফ ক্রাইমে যাওয়ার সুযোগ ছিল, এটা ভেবে নিয়েছে তদন্তকারীর মানে সংস্থা, যা ভুল। সিবিআইয়ের পাশাপাশি পুলিশি তদন্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সঞ্জয়ের আইনজীবীর দাবি দোষী সাব্যস্তের ফোনের সঙ্গে সিন অফ ক্রাইম থেকে পাওয়া হেডফোনের যোগ পাওয়া গেছে, কিন্তু সিজার হওয়ার আগে থেকে মানে সঞ্জয়ের আইনজীবী বলছেন যে কিন্তু সিজার হওয়ার আগে থেকে সঞ্জয়ের ফোন ছিল পুলিশের কাছে, বুঝতে পারছেন, মানে ঘটনার আগে থেকে কিন্তু ফোনটা ছিল গিয়ে মানে পুলিশের কাছে সঞ্জয়ের ফোন। তো এমনকি বায়োলজিক্যাল এভিডেন্স কালেকশন মানে দেখা হয়নি। এইসব বলছেন যে এইসব যুক্তির ভিত্তিতে হাইকোর্ট সঞ্জয় রায়ের মামলা গ্রহণ করেছে। এদিকে সিবিআইয়ের পক্ষ থেকে সঞ্জয়ের ফাঁসির আবেদনও করা হয়েছিল। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানায় সিবিআইয়ের দায়ের করা মামলার সঙ্গে এই মামলাটি জুড়ে আগামী সেপ্টেম্বর মাসে শুনানি হবে। বুঝতে পারছেন যে সঞ্জয়ের যে কথাগুলো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ক্রাইম সিনে যাওয়ার জন্য মানে যেটাকে ক্রাইম সিন বলে এতদিন জানানো হয়েছে মানে সেই সেমিনার রুম, তাহলে সেই ক্রাইম সিনে বা তার যে দাবি যে হাসপাতালের 3 তলায় যাওয়ার জন্য একাধিক রাস্তা রয়েছে, যেটা হলো অ্যাক্সেস পয়েন্ট, তার মধ্যে স্টাফ রুম এমনকি পাবলিক লিফট দিয়েও কিন্তু যাওয়া যায়। বুঝতে পারছেন, মানে সঞ্জয় যে এই যে হাসপাতালে তো সে একদিন যায়নি, সে বহুদিন গেছে, বহুবার গেছে। সঞ্জয় কিন্তু হাসপাতালের কোনা কোনা চেনে যে সে কোন কোন দিক দিয়ে কোথায় যাওয়া যাবে, আর সঞ্জয়ই জানে, কিন্তু সঞ্জয় হয়তো সেই ব্যক্তিগুলোর নাম বলতে পারছে না, কিন্তু সঞ্জয় ইঙ্গিত দিয়ে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। যদি তদন্তকারীরা মানে এই সিবিআই চান তাহলে কিন্তু অনেক কিছু সঞ্জয়ের মাধ্যমে সামনে আসা যাবে। যাই হোক, এবার কিন্তু কোর্টে মানে অনেক কিছু খুঁটিনাটি সামনে আসছে, যেইগুলো হয়তো আমরা জানি না এতদিন ধরে, কিন্তু এবার এক এক করে সমস্তটা সামনে আসছে, যেটা তদন্তের জন্য বা প্রমাণের জন্য অনেকটা হয়তো গুরুত্বপূর্ণ হবে। এবার আপনাদেরকে বলি, বিনীত গোয়েলকে নিয়ে মারাত্মক একটি কথা সামনে এসছে, যেটা হলো যে বিনীত গোয়েল আর সিবিআইয়ের শীর্ষকর্তার মধ্যে ভিতরে সেটিং, সেটা এবার কিভাবে তিলক তোমার মা বাবা নিজে থেকে এই কথাগুলো কোর্টে বললেন। কি বললেন সেটা এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি। যেটা হলো যে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার, যিনি এখন কলকাতাতে মানে উনি ট্রান্সফার হয়ে গেছেন, কিন্তু উনি প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে সিবিআইয়ের শীর্ষকর্তা সম্পদ মিনার সম্পর্কে নিয়ে প্রশ্ন তুলল আরজি কোডের তিলোত্তমার মা বাবা। বুঝতে পারছেন, যেখানে বলা হচ্ছে বুধবার শিয়ালদহ আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল, মানে আজকে, সেখানে নিবেদিতার পরিবারের আইনজীবী 2 IPS অফিসারের যোগাযোগের প্রসঙ্গ তোলেন।
মানে তিলক তোমার যে আইনজীবী উনি কিন্তু এই কথাগুলো মারাত্মকভাবে মানে পুলিশের কোর্টে রেখেছেন, যেখানে তিলক তোমার মা বাবা এই কথাগুলো দাবি করেছেন। কারণ তিলক তোমার মা বাবা সরাসরি তো কথা বলতে পারবেন না, সেখানে নিশ্চয়ই আইনজীবীর মাধ্যমে বলতে হবে। তো ওনারা কিন্তু এই কথাগুলো কোর্টে বলেছেন, যেটা শুনে বিচারকও চমকে গেছে। আর এটা তো আমরা গোড়া থেকে শুনছিলাম যে সিবিআইয়ের মধ্যে একটা সেটিং চলছে বা সিবিআই রাজ্যের সাথে মিলে কোনো একটা কিছু করছে। তিনি জানান বিনীত এবং সম্পদ একই ব্যাচের আইপিএস। সম্পত মিনার মানে সিবিআইয়ের শীর্ষকর্তা সম্পত মিনার, আর এদিকে বিনীত গোয়েল, প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের সাথে একটা সম্পর্ক, যেটা হলো একই ব্যাচের দুজন আইপিএস। অর্থাৎ তাদের প্রশিক্ষণ একসঙ্গে হয়েছিল এবং তাদের মধ্যে যোগাযোগও রয়েছে। তাহলে অটোমেটিক্যালি যদি একজন বিপদে পড়ে তাহলে কিন্তু অবশ্যই একজন হেল্প করবে, যেটা তিলক তোমার মা বাবার কথায় বলা হচ্ছে। সেই কারণে বিনীতের বিরুদ্ধে সিবিআই কোনো পদক্ষেপ করবে না। এতদিন ধরে আমরা বা সাধারণ জনগণ, তিলক তোমার মা বাবা সকলে বারবার দাবি করছেন যে বিনীত গোয়েলকে জেরা করা হোক, আমাদের মুখ্যমন্ত্রীকে জেরা করা হোক, কিন্তু হচ্ছে কি মুখ্যমন্ত্রীকেও জেরা করা হোক এই বিষয়ে, কারণ মুখ্যমন্ত্রী ইনভলভ। কারণ দিদি নিজে বলেছিলেন যে আমি সেই রাতে ফোনে ছিলাম, আমি পুরো রাত জেগেছিলাম, গোটা রাত আমি ঘুমাইনি। তাহলে দিদি জেগে জেগে কী করছিলেন, তাই না? ফোনে কি উনি অ্যাডভাইস দিচ্ছিলেন যেটার জন্য ওনাকে সারা রাত জেগে থাকতে হয়েছে? মানে উনি কি উপদেশ দিচ্ছিলেন আর সেই উপদেশ অনুযায়ী কাজ হচ্ছিল? সেটাই তো যার জন্য দিদি এই যে এই কথাগুলো বলেছেন, যেখানে সিবিআই প্যানেলের আইনজীবী রাহুল দাস উনি কিন্তু নিজে বলেছেন যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলেছেন, যেখানে উনি নিজে প্রমাণ করে দিয়েছেন যে উনি এই ঘটনার সাথে অতপ্রতভাবে জড়িত, মানে আমাদের দিদি। তো এই যে দিদি জড়িত আর এই যে দিদি কথাগুলো বলেছেন সর্বসম্মুখে, সেটা দিদিকে প্রমাণ করতে হবে। তো দিদি সেই রাতে কি অ্যাডভাইস দিচ্ছিলেন, তাই না? তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হোক, মুখ্যমন্ত্রী হলেন তো কি, যেখানে উনি ইনভলভ, তো ওনাকে যোগাযোগ সিবিআই জেরা করুক, তা কিন্তু সেটা হচ্ছে না। এমনকি বিনীত গোয়েল, যিনি এই ঘটনা ইনভেস্টিগেশন করেছেন, যিনি ছিলেন, ওনাকে কেন জেরা করা হচ্ছে না, যেখানে বারবার ওনার সম্পর্কে বহু কথা সামনে আসছে। এমনকি জনগণ দাবি রেখেছিল যে বিনীত গোয়েলকে জেরা করা হোক, কিন্তু এত দিনেও আজও অবধি ওনাদের দুজনের মধ্যে কাউকে জেরা করা হচ্ছে না। যার জন্য তিলক তোমার মা বাবা বলছেন যে ওনাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক, মানে বেচ, ওনারা একই বেচের যেহেতু অফিসার, যার জন্য ওনাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। আর ওনারা কিন্তু এই জন্যই বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করবেন না বা জেরা করবেন না, যার জন্য বিনীতের বিরুদ্ধে সিবিআই কোনো পদক্ষেপ করবেন না, সঠিকভাবে হবে না তদন্ত। এটা তিলক তোমার মা বাবার দাবি। এমনটাই আশঙ্কা নির্যাতিতার পরিবারের। তাদের এই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছে সিবিআই। সিবিআই তো উড়াবেই, তাই না? সিবিআই সম্পর্কে যেহেতু বলেছেন, তো ওনারা তো এই ব্যাপারটাকে নেবেন না গায়ে। তো যার জন্য ওনারা বলেছেন যে এটা না, এটা একদমই সত্য না। তাদের পাল্টা বক্তব্য, ব্যাচমেট হওয়া অপরাধ নয়। সিবিআইয়ের দাবি বা সিবিআই বলেছেন যে ব্যাচমেট হওয়া অপরাধ নয়, বিনীতের বিরুদ্ধে অপরাধে যুক্ত থাকার কোনো প্রমাণ মেলেনি, সেই কারণের জন্য বা তার বিরুদ্ধে আমরা কিন্তু পদক্ষেপ নিতে পারছি না, পদক্ষেপ করা হয়নি, এটা সিবিআই দাবি করেছেন। এমনকি বলেছেন যে আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে, যেখানে তাকে যাবজ্জীবনের তার কিন্তু সাজা ঘোষণা হয়েছে, তার আজীবন কারাদণ্ড তাকে দেওয়া হয়েছে। কিন্তু বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত চলছে। এই ঘটনার সময়ে কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত, যখন তিলক তোমার ঘটনাটা ঘটে তখন কিন্তু পুলিশ কমিশনার ছিলেন গিয়ে বিনীত, আর আরজি করের প্রিন্সিপাল ছিলেন গিয়ে সন্দীপ ঘোষ, তাই তো? কিন্তু কলকাতা পুলিশের সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল ঘটনার পরের দিন। বিনীতের একাধিক আচরণ নিয়ে প্রশ্ন উঠেছিল। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা সেই সময়ে তার ইস্তফার দাবিও জানিয়েছিলেন, বিনীত গোয়েলকে নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনীত গোয়েলকে পদত্যাগ করার জন্য কিন্তু সকলে তখন একটা স্লোগান তুলেছিল যে বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে, কমপক্ষে দিদি এই স্বাস্থ্যমন্ত্রী থেকে পদত্যাগ করবেন, এটা কিন্তু দাবি উঠেছিল। কিন্তু সেটা কি হলো আদৌ?
তারপরেও বিতর্ক থামেনি। বুধবার আদালতে আর.জি. কর কাণ্ডের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। নির্যাতিতার আইনজীবী ফিরোজ এডুলজি এই মামলার তদন্তকারী অফিসারের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, টেনেছেন উত্তরপ্রদেশের হাতরস কাণ্ডের প্রসঙ্গ। উত্তরপ্রদেশের একটি কাণ্ড নিয়ে সেই প্রসঙ্গ সেখানে তুলেছেন। অভিযোগ, আর.জি. করের ঘটনায় সিবিআইয়ের যে তদন্তকারী অফিসার রয়েছেন তিনি ছিলেন হাতরসে। উত্তরপ্রদেশের ওই ঘটনায় 3 জন অভিযুক্ত খালাস পেয়ে যান। একজন দোষী সাব্যস্ত হন, আদালতে জানিয়েছেন পরিবারের আইনজীবী। এছাড়াও তার বক্তব্য, বিনীত এবং সম্পদ মিনার ব্যাচমেট, তাই তার বিরুদ্ধে তদন্ত করা হবে না। সিবিআইয়ের আইনজীবী এর জবাবে বলেন, ব্যাচমেট হওয়া অপরাধ নয়, তবে আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি। সমস্ত সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে। বিনীতের বিরুদ্ধে তেমন কিছু প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি অভিযুক্তের ডিএনএ নমুনা পাওয়া গিয়েছে ঘটনাস্থল থেকে। তাও কি আমরা অন্যদিকে তদন্ত চালাবো। তা নিয়ে এই যে ডিএনএ পাওয়া গেছে তাও সেটা তো চলছে, কিন্তু তাও আমরা অন্যদিকে তদন্ত চালাবো। বিচারক জানতে চান সিসিটিভিতে কি পাওয়া গিয়েছে। সিবিআইয়ের আইনজীবী জানান, মোট 32টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। এটা সিবিআইয়ের তরফ থেকে বলা হয়েছে। হাসপাতালে কে আসছেন কে যাচ্ছেন সব দেখা হয়েছে। তার কথায়, হাতরসের ঘটনায় আদালতের নির্দেশ রয়েছে, আমরা কিছুতে ভয় পাই না। মন্ত্রীর বিরুদ্ধেও আমরা তদন্ত করেছি। নির্যাতিতার পরিবারের আইনজীবী এরপর জানান, ঘটনাস্থলে পৌঁছানোর জন্য আরও 2টি রাস্তা রয়েছে, কিন্তু সিবিআই কেবল একটি জায়গার সিসিটিভি ফুটেজ দেখছে যেখানে সঞ্জয়কে দেখা গিয়েছে। দেখুন, আরও রাস্তা রয়েছে, সেগুলো কিন্তু সিবিআই দেখছে না, কিন্তু যেটা দেখেছে সেটাতে কিন্তু সিবিআই সঞ্জয়কে পেয়েছে। শুধুমাত্র একটি দিকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, সিসিটিভি ফুটেজটা কালেক্ট করেছেন। যেটা সিবিআইয়ের এটা বক্তব্য, অভিযুক্তের সাজা হয়ে গিয়েছে। আইনজীবী বলেন যে সিবিআইয়ের একটাই বক্তব্য, অভিযুক্তের সাজা হয়ে গিয়েছে। আদালত তাদের কাছ থেকে তদন্তের অগ্রগতির রিপোর্ট চেয়েছে, কিন্তু তদন্তের আদৌ কোনো অগ্রগতি হয়েছে? নির্যাতিতার সঙ্গে যে 4 জন ডাক্তার ছিলেন তাদের কি হেফাজতে নেওয়া হয়েছে? এই সমস্ত কথা কিন্তু তিলোত্তমার যে আইনজীবী ওনারা কিন্তু এই কথাগুলো বলেন যে তদন্তের অগ্রগতির যে রিপোর্ট, সেটা কি আদৌ তদন্তের অগ্রগতি হয়েছে? এটা কিন্তু তিলোত্তমার আইনজীবী বলছেন, যেখানে বলছেন যে নির্যাতিতার সঙ্গে যেই 4 জন ছিল যারা একসাথে ডিনার করেছিল, তারা ডিউটি করছিল, তাদেরকে কেন তদন্তের আওতায় আনা হয়নি এবং তাদেরকে হেফাজতে কেন নেওয়া হয়নি? ডাক্তার না হয়ে গ্রুপ ডি কর্মী হলে সিবিআই একই কাজ করতো কি না প্রশ্ন তুলেছে আইনজীবী। সিবিআই আদালতে জানান, শুধু হাসপাতাল নয়, বাইরের ট্রাফিকের সিসি ক্যামেরার ফুটেজও তারা খতিয়ে দেখছে। সমস্ত তথ্য উদ্ধার করে দেখা হয়েছে। 4 জনের লাই ডিটেক্টর টেস্ট করা হয়েছে। সঞ্জয়ের ডিএনএর সঙ্গে ঘটনাস্থল থেকে পাওয়া নমুনা মিলেছে। সঞ্জয়ের যে ডিএনএ চেক করা হয়েছে, বা যেটা ইনভেস্টিগেশন করে দেখেছেন ওনারা, ডিএনএ স্যাম্পল দিয়ে যেটা দেখেছেন যে ঘটনাস্থল থেকে নমুনা মিলেছে। এরপরেও বিনা অপরাধে কাউকে কেন গ্রেপ্তার করা হবে প্রশ্ন কেন্দ্রীয় সংস্থার আইনজীবী। তিনি বলেন, সঞ্জয়কে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সেই প্রথম থেকে অভিযুক্ত। এই ঘটনায় আর কোনো অভিযুক্ত পাওয়া যায়নি। ওনারা তদন্ত করে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন যে সঞ্জয় ছাড়া আর কোনো অপরাধী এখনও অবধি আমাদের সামনে আসেনি, বা এখনও অবধি কোনো অপরাধী প্রমাণ হয়নি, সিবিআইয়ের বক্তব্য। তবে ওনারা বলেছেন যে নির্যাতিতার পরিবারের কথায় কাউকে গ্রেপ্তার করা হবে না। স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, গ্রেপ্তার করা হবে তথ্য প্রমাণের ভিত্তিতে। সিবিআইয়ের আইনজীবী বলছেন যে আমরা কিন্তু তিলোত্তমার পরিবারের কথায় কাউকে গ্রেপ্তার করতে পারি না, তবে আমরা তথ্য প্রমাণ সমস্ত কিছু কালেক্ট করছি, যার ভিত্তিতে বা তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা তদন্ত করছি, যার বিরুদ্ধে প্রমাণ পাবো পুরোটা আমরা দেখব, তাকে আমরা কিন্তু গ্রেপ্তার করতে পারবো। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই যে বিনীত গোয়েলের সঙ্গে সম্পদ মিনার যে সম্পর্ক, সেটা আদৌ কতটা সত্যি কতটা মিথ্যা, কারণ তিলোত্তমার মা বাবা এভাবে অনুমান করেছেন। ওনারা অনেক কিছু ওনারা তার বসে নেন, কারণ তিলোত্তমার মা বাবা কিন্তু নিজেই বলেছিলেন যে আমরা অনেক কিছু বুঝতে পারছি, আমরা ক্লু দিতে পারবো কিন্তু প্রমাণ দিতে পারবো না। প্রমাণ কালেক্ট করা সেটা সিবিআইয়ের কাজ, তাই না? তো যাই হোক, আগামীতে কী হচ্ছে সেটা দেখার পালা। আর সবচেয়ে বড় কথা হলো যে তিলোত্তমার এই যে বিচার প্রক্রিয়ায় যে তদন্ত চলছে, যেখানে তিলোত্তমার মা বাবা জোর কদমে লেগে পড়েছেন, কারণ মেয়ের জন্য ওনারা বলেইছেন যে আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব, জাস্টিস আমার মেয়েকে দিবই।
দেখা যাক আগামীতে কি হচ্ছে। আর ওইদিকে সঞ্জয় রায়ও কিন্তু এক এক করে সমস্ত কিছু বলছে। সঞ্জয় বলবে, একটু ধৈর্য রাখুন, সঞ্জয় বলবে, আস্তে আস্তে করে সব সামনে আসবে। জাস্ট আমাদেরকে ধৈর্য রাখতে হবে, প্রতিবাদ চালিয়ে যেতে হবে তিলোত্তমার জাস্টিসের জন্য। যাই হোক, প্রতিবেদন এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন।